ফিরে আয় অভাবীর শহীদের জমিনে শহীদের মঞ্জিল আজানের সুরে সুরে ডাক উঠে আয় আয় লক্ষ মিনার ঢেউ তুলে ভোর সন্ধ্যায় পবিত্র রক্তে ধুয়ে মুছে সাফস চারিদিকে ইনসাফ মুক্তির কলরব ইনকিলাবের জয় জয় কোটি হাদিদের এই দেশে ফেসিবাদ ফিরবে না কবু ফের ফেসিবাদ কবরের সূচনা কে করবে মানুষের জয়গান কই মেলে বিপ্লবী হাদিদের সন্ধান কই মেলে বিপ্লবী হাদিদের সন্ধান চার বাংলায় নাম চায় সবাই নেই নীতি ইনসাফ কোথাও নাই না চারটা শুয়োরের মাতলামি থাক থাক চামচিকা তেলা পোকা গুনাতে সূচনা কে করবেন লাল সবুজের জয় পতাকা ধরলেন ধরলেন মানবতা মানুষের জয়গান কই মেলে বিপ্লবী হাদিদের সন্ধান একটাই দাবি খোদা হাদিকে ফেরত দাও আকুতি মিনতি খোদা শুনে নাও শুনে নাও সূচনা কে করবেন লাল সবুজের জয় পতাকা ধরলেন ধরলেন মানবতা মানুষের জয়গান কই মেলে বিপ্লবী হাদিদের সন্ধান দরকার তোর তেজ চেতনা শুনিস না 16 কোটি জনতার হাহাকার হাদি তুই ফিরে আয় আবাবি কই শেরে আলী খোদা কই জন শামিল চিন ফেসিবাদ কবরের সূচনা কে করবেন লাল সবুজের জয় পতাকা ধরলেন ধরলেন মানবতা মানুষের জয়গান কই মেলে বিপ্লবী হাদিদের সন্ধান কই মেলে বিপ্লবী হাদিদের সন্ধান কই মেলে বিপ্লবী হাদিদের সন্ধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগে শুনেছিলাম বাংলাদেশের সীমান্তের 1 কিলোমিটারের মধ্যে 3টি সেনাঘাঁটি নির্মাণ করেছে ভারত। সেটা হচ্ছে একটা শিলিগুড়ি করিডোরে, এখানে একটা আসামের ওইদিকে 1 কিলোমিটার সীমান্ত থেকে 1 কিলোমিটার দূরে, এবং পশ্চিমবাংলার এখানে 1 কিলোমিটার দূরে সীমান্ত থেকে। তিনটাই চিকেন নেককে ঘিরে করেছে, এবং ভারত হুমকি ধুমকি যে ভারত নাকি একটা প্ল্যান করেছে দিনাজপুরকে ভারত নিয়ে চিকেন নেককে বড় করে দিবে। ভারত যদি যুদ্ধে জড়ায় বাংলাদেশের সাথে, ভারতের পরিণতি সম্বন্ধে সাবেক এক জেনারেল, বাঙালি জেনারেল ভারতকে সতর্ক করেছিল। ভারতকে বলেছিল যে যুদ্ধে বাংলাদেশের সাথে জড়ালে আপনারা জিততে পারবেন না, বাংলাদেশকে ক্ষতি করবে কিন্তু জিততে পারবেন না, বিনিময়ে ভারত টুকরো টুকরো হয়ে যাবে, 7 সিস্টার আলাদা হবে, চিকেন নেক হারিয়ে ফেলবে, তারপর লাদাখের অংশ চীন দখল করে নেবে, অরুণাচল প্রদেশ চীন দখল করবে, আরও কাশ্মীর পাকিস্তান দখল করার চেষ্টা করবে, এবং পাঞ্জাব স্বাধীন হয়ে যাবে, ভারত টুকরো টুকরো হয়ে যাবে। হাদির পরবর্তী টার্গেট শোনা যাচ্ছে হাসনাত আবদুল্লাহ। আমি শুধু হাসনাত আবদুল্লাহ টার্গেট বলবো না, এখানে হাসনাত আবদুল্লাহ আছে, সার্জিস আলম আছে,
ব্যারিস্টার শাহরিয়ার আছে, ব্যারিস্টার এখানে নূরের নামও শোনা যাচ্ছে, ব্যারিস্টার ফুয়াদ আছে, আরও অনেকের নাম শোনা যাচ্ছে। সবাইকে সতর্কভাবে থাকতে হবে, নিজের সেফটি রেখে, কারণ এই সমস্ত লোকগুলো বাংলাদেশের জন্য প্রয়োজন, নতুন বাংলাদেশ গড়ার জন্য এদের প্রয়োজন। এরা দেশপ্রায়ভাবে যেখানে সেখানে হাঁটলে হবে না। আর নতুন বাংলাদেশ গড়ার পক্ষে তাদের পক্ষে জনসমর্থন আছে, প্রচুর জনসমর্থন আছে। আওয়ামী লীগের পক্ষে জনসমর্থন নাই, আর ভারতের পক্ষে জনসমর্থন নাই। ভারতকে বাংলাদেশের মানুষ এখন দেখতে পারে না। হাসনাত আবদুল্লাহ বলেছে, ভারত যদি পলাতক আসামিদের হাসিনা হাসিনা এবং কসাই কামাল এবং অন্যান্যদেরকে ফেরত না দেয়, এবং হাদিকে হত্যা করে যে লোক ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে তাদেরকে যদি ভারত ফেরত না দেয়, তাহলে সে একটু কঠোর ভাষায়, নোংরা ভাষায় বলেছে, সেটা হচ্ছে লাথি মেরে ভারতের রাষ্ট্রকে বের করে দেওয়া। ভারতের সাথে প্রয়োজনে কূটনৈতিক সম্পর্ক রাখবে কিনা সেই চিন্তা করা। এখন এই মতের পক্ষে কিন্তু বাংলাদেশের জনমত কিন্তু বৃদ্ধি হচ্ছে দিন দিন। বাংলাদেশের মানুষ কিন্তু সেটা চাচ্ছে। আর হাসনাত আবদুল্লাহরা এই 24 আন্দোলনকারীরা যে ভারতের টার্গেট, আওয়ামী লীগের টার্গেট, এটা অনেক আগে থেকে বোঝা গিয়েছে। এবং 1 মাস আগে 100 জনের মতো টেরোরিস্ট বাংলাদেশের ভারত থেকে ট্রেনিং নিয়ে বাংলাদেশের বর্ডারে ঢুকেছে। এই ফয়সল যে হাদিকে হত্যা করেছে, সেও অবশ্যই ভারত থেকে ট্রেনিং নিয়ে ঢুকেছে এবং র প্রেসক্রিপশন অনুযায়ী হত্যা করে সে র সহায়তা ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে। সেখান থেকে সে ফেসবুক স্ট্যাটাস দেয়, ভিডিও স্ট্যাটাস দেয়, ভিডিওতে দেয়। তো ভারত আমাদের সাথে সম্পর্ক রাখতে চায়, মুখে বলে, কিন্তু ভারত আমাদের সব কিছুকে ইগনোর করে যাচ্ছে, আরও উস্কাই দিচ্ছে শেখ হাসিনাকে এবং বলার জন্য, অন্যদেরকে বলার জন্য, তাদেরকে যা আমায় আদরে রেখেছে সব জায়গায়। তো ভারত আমাদের সাথে সম্পর্কটা কেমনে রাখবে, কেমনে সঠিক? ভারতের মানুষ কিন্তু বাংলাদেশের বিপক্ষে না। ভারতের বর্তমান সরকার, বিজেপি সরকার হচ্ছে কট্টর হিন্দুত্ববাদী, মুসলিম বিরোধী সরকার, গণহত্যাকারী সরকার। তার এই মোদির হাতে নাকি 1000 জন মুসলমানের গুজরাটে রক্ত লাগিয়েছে। এটা আমার কথা না, ভারতীয় মিডিয়ার কথা। তাকে গুজরাটে কসাই হিসেবে, চাওয়ালা গুজরাটে কসাই হিসেবে খ্যাত নরেন্দ্র মোদী। ভারতের জেনারেল, ভারত থেকে একজন কর্নেল হাসনাত আবদুল্লাহকে গুলি করার হুমকি ধমকি দিবে, প্রয়োজনে ওইখান থেকে বলবে বাংলাদেশ দখল করে নেওয়ার জন্য, বাংলাদেশে অ্যাটম বোমা মারার জন্য, তারপর বাংলাদেশের চিকেন নেক ফেনী করিডোর দখল করার জন্য, চট্টগ্রাম 5 মিনিটে দখল করে নেওয়ার হুমকি। যখন ভারতের লোকগুলা, ভারতের শুভেন্দুরা, ভারতের লোকেরা যখন এই সমস্ত হুমকি ধমকি দেয়, তখন কিন্তু বাংলাদেশের গায়ে লাগে না, তখন বাংলাদেশের গায়ে লাগে। এখন হাসনাত আবদুল্লাহ একটু বলেছে যে প্রয়োজনে ভারতের সাথে সম্পর্ক চিন্তা করতে হবে, লাথি মেরে বের করে দিবে। খারাপ কি বলেছে? তোমরা আমাদের সাথে কূটনৈতিক সম্পর্ক রাখার মতো তোমরা কাজ তো করছো না। আর বাংলাদেশকে তোমরা এত বছর শেখ হাসিনা আমলে ঠকিয়ে রেখেছো, তোমরা কর রাজ্য করে রেখেছো, তোমরা অঙ্গরাজ্য করে রেখেছো, হাসিনাকে দাসী বানিয়েছো, আর আমাদের বাঙালিদেরকে, বাংলাদেশের বাঙালিদেরকে দাস বানিয়ে রেখেছো তোমরা। এখন তোমাদের মাথা খারাপ, তোমরা এই সমস্ত কিছু করতে পারছো না। বাংলাদেশের কত হাতিকে মারবে? বাংলাদেশের ঘরে লক্ষ লক্ষ হাতির জন্ম হয়েছে, লক্ষ লক্ষ সাজিদ আলম, লক্ষ লক্ষ হাসনাত আবদুল্লাহ জন্ম হয়েছে। বাংলার মানুষ জেগে গেছে। আর ভারতের দাসত্ব বাংলা মানুষ গ্রহণ করবে বলে আমার মনে হয় না। আর এই যে প্রথম আলো অফিসে ডেইলি স্টারে আগুন দিয়েছে, আমার কথা হলো আগুন দেওয়াটা ভালো জিনিস না, কিন্তু আমার আরেকটা প্রশ্ন আছে, সেটা মেইন প্রশ্ন, সেটা হচ্ছে এতগুলো পত্রিকা থাকতে, এতগুলো নিউজ চ্যানেল থাকতে কোনোটাই আগুন দিল না, শুধু প্রথম আলো এবং ডেইলি স্টারে আগুন দিয়েছে। একটা এখানে কথা প্রচলিত আছে, ডেইলি স্টারকে বলা হয় দিল্লি স্টার, আর প্রথম আলোকে বলা হয় পরের আলো, অর্থাৎ ভারতের আলো, দিল্লির আলো। এই দুটা নাকি ভারতের স্বার্থ সংশ্লিষ্ট দেখাশোনা করে, আওয়ামী লীগের স্বার্থ সংশ্লিষ্ট দেখাশোনা করে। বাংলাদেশের মানুষের বিপরীতে এই পত্রিকাটা, এই দুইটা পত্রিকা, বাংলা এবং ইংলিশ পত্রিকা, দোনোটা নাকি অবস্থান করেছে বাংলাদেশের মানুষের বিপক্ষে। দেখা যাক ভবিষ্যতে কি হয়। ভারতের পূর্বাঞ্চলে শুরু হয়েছে ভয়ঙ্কর সামরিক মুভমেন্ট। বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র 30 কিলোমিটার দূরে ভারতের নতুন সেনাঘাঁটি। এটা কি কাকতালীয়? ভারত কি তবে বাংলাদেশে হামলার প্রস্তুতি নিচ্ছে?
হাসনাত আব্দুল্লাহর হুমকি কি তাহলে আগাম সতর্কবার্তা? ভারতের পূর্বাঞ্চলের যে 7টি রাজ্য আলাদা করার হুমকি এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ দিয়েছেন তা হয়তো একেবারেই অবান্তর নয়, কারণ দেখা যাচ্ছে ভারতের আগে থেকেই বাংলাদেশে হামলা করার ছক কষছে। সাম্প্রতিক সময়ে ভারতের সামরিক প্রস্তুতি অন্তত তাই বলছে। বেশ কিছুদিন ধরেই ভারত তার সেনাবাহিনীকে বাংলাদেশ সীমান্তের কাছাকাছি নিয়ে আসছে, ভারী অস্ত্র দিয়ে তৈরি করছে নতুন নতুন সেনাঘাঁটি। গত বছর আগস্টে হাসিনা সরকার পতনের পর থেকেই মূলত ভারত বাংলাদেশকে নিয়ে নিরাপত্তা শঙ্কায় ভুগছে, কারণ হাসিনা ভারতকে সব দিক থেকে ওপেন অ্যাক্সেস দিয়ে রেখেছিল। ফ্রি বন্দর, ট্রানজিট, রাজনীতি, প্রশাসন, এমনকি সামরিক বাহিনীতেও ভারতের একচ্ছত্র কর্তৃত্ব ছিল। কিন্তু গণ অভ্যুত্থানের পর সেই দৃশ্যপট পুরোটাই পাল্টে গেছে। ভারতের কাছে এখন পাকিস্তান বা চীনের মতোই আরেক আতঙ্কের নাম বাংলাদেশ। আর এসব কারণেই 2025 সালে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে ভয়ঙ্কর সামরিক মুভমেন্ট দেখা যাচ্ছে। ভারতের পূর্বাঞ্চলীয় কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আর.সি. তিওয়ারি ধুবড়ির বামুনিগাঁওয়ে স্থাপন করলেন লাচিত বরফুকান মিলিটারি স্টেশন, যা বাংলাদেশের সীমান্ত থেকে মাত্র 30 কিলোমিটার দূরত্বে অবস্থিত। বিশ্লেষকদের মতে এটি কোনো সাধারণ সেনাঘাঁটি নয়, এটি একটি কৌশলগত চাপের কেন্দ্র বা স্ট্র্যাটেজিক প্রেসার পয়েন্ট। এই সেনাঘাঁটিতে থাকছে প্রায় 1,500 হাই ইম্প্যাক্ট পদাতিক সেনা, একটি এলিট প্যারা কমান্ডো ইউনিট, একটি হাই রেসপন্স স্ট্রাইক ইউনিট, অ্যাডভান্স সার্ভেইলেন্স অ্যান্ড স্পাই সিস্টেম, সব মিলিয়ে ফায়ার পাওয়ার উইথ ইন্টেলিজেন্স। একই সাথে এখানে ট্যাঙ্ক, আর্টিলারি স্ট্রাইক ও এরিয়াল ফায়ার পাওয়ারও বাড়ানো হচ্ছে। ভারত যাই বলুক, এটাকে স্পষ্টভাবে সামরিক আগ্রাসনের পূর্ব প্রস্তুতি বলেই মনে করছেন সামরিক বিশ্লেষকরা। তারা বলছেন ভারতের সবচেয়ে বড় ভৌগোলিক দুর্বলতা চিকেন নেককে সুরক্ষিত করতে প্রতিবেশী সীমান্তে আগ্রাসী সামরিক উপস্থিতি তৈরি করছে তারা, যার উদ্দেশ্য সীমান্ত নিয়ন্ত্রণে কৌশলগত সুবিধা নেয়া। বাংলাদেশকে সামরিকভাবে দুর্বল ধরে শক্তি প্রদর্শনের ভারতের এই পদক্ষেপ কার্যত দক্ষিণ এশিয়ার পাওয়ার ব্যালেন্সকে নাড়িয়ে দিচ্ছে, কারণ বাংলাদেশে সামরিক অভিযান চালানোর সত্যিকারের সক্ষমতা ভারতের আছে বলে মনে করেন না অনেক সামরিক বিশ্লেষক। ইতিহাস বলছে ভারত বহু সামরিক ধাক্কা খেয়েছে, পাকিস্তানের বিরুদ্ধে একাধিক সংঘাতে ব্যর্থতা, আর সেই সাথে চীনের সামনে নির্মম পরাজয়। শেষমেশ আঞ্চলিক শক্তির ভারসাম্যে নিজেদের আধিপত্য ধরে রাখতে মরিয়া ভারতের জন্য তাই বাংলাদেশই শেষ ভরসা, যেখানে সামরিক শক্তি জড়ো করে প্রভাব খাটানো যায়। দক্ষিণ এশিয়ায় ক্ষমতার লড়াইয়ে নতুন খেলার মাঠ তৈরি হয়েছে, আর এবারের খেলায় দুই প্রতিপক্ষ বাংলাদেশ ও ভারত। বিশাল আয়তন, বৃহৎ অর্থনীতি আর সামরিক পরাশক্তি হলেও ভারত বাংলাদেশকে দুর্বল ভেবে সরাসরি আক্রমণ করলে তাতে ভারতের ক্ষতি বেশি হবে, এমনটাই মনে করেন সামরিক বিশ্লেষকরা। কারণ ভারতের পূর্বাঞ্চলের অখণ্ডতা অনেকটাই নির্ভর করে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতার ওপর। বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের জন্য এখন জরুরি সীমান্ত প্রতিরক্ষা আধুনিক করা, সেই সাথে সামরিক সক্ষমতা আরো বহুগুণ বাড়ানো, আঞ্চলিক আধিপত্য নিয়ন্ত্রণ করতে নতুন কৌশলগত পরিকল্পনা এবং সেই সাথে জাতীয় নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেশের ভেতরে সকল বিদেশি গোয়েন্দা, বিশেষ করে রয়ের কার্যক্রমকে বন্ধ করে দেয়া। কারণ দক্ষিণ এশিয়া এখন জিওপলিটিক্যাল পাওয়ার গেমের কেন্দ্রবিন্দু, আর তার কেন্দ্রে এখন বাংলাদেশ। রাত বাড়ছে, হাজার বছরের পুরনো সেই রাতের মতোই অন্ধকার, যখন ইতিহাস একবার ভুল করেছিল 1971 সালে। দিল্লির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোপন কক্ষে বসে আছেন ভারতের এক উচ্চপদস্থ জেনারেল। তার সামনে ছড়ানো বাংলাদেশের মানচিত্র, সবুজ লাল ছোট্ট এক ভূখণ্ড, যাকে 3 দিক থেকে ঘিরে রেখেছে ভারত, আর একদিক সাগরের দিকে মুখ করে আছে। তিনি ধীরে ধীরে বললেন, এত ছোট একটা দেশ সত্যি কি প্রতিরোধ করতে পারবে? তার সহকারী নীরবে কিছু বলে না, বাতাসে গন্ধ, কাগজ খাম ইতিহাসের। জেনারেল চুপচাপ তাকিয়ে থাকেন মানচিত্রে। ঢাকা, টাঙ্গাইল, কক্সবাজার, চট্টগ্রাম, প্রতিটি বিন্দু যেন তার মনে করিয়ে দেয় এই ভূখণ্ডের মাটি আগেও আগ্রাসন দেখেছে, কিন্তু কারো দখলে যায়নি কখনো। ঠিক এমনটাই ভেবেছিল পাকিস্তান। তিনি নিজেই বিড়বিড় করে বলেন, ভেবেছিল কয়েকদিনেই দখল করে ফেলবে, আর ফলাফল? তিনি হালকা হেসে বলেন, এক ইতিহাসের দুঃস্বপ্ন। 50 বছর পেরিয়ে আবার কেউ কেউ সেই বিভ্রমে হাঁটছে। কেউ বলে কয়েক ঘন্টায় দখল করবে বাংলাদেশ, কেউ আবার বলে ড্রোন পাঠালেই যথেষ্ট। কিন্তু ইতিহাস জানে এই দেশের প্রতিরোধ শুধু অস্ত্রের নয়, এটি নদীর, মাটির আর মানুষের, যারা একবার জেগে উঠলে বুকে আগুন নিয়েও হাসে।
1971 সালে এপ্রিলের প্রথম দিকে ইন্দিরা গান্ধী তার সেনাপ্রধান শ্যাম মানেকশকে বলেছিলেন, আমরা পূর্ব পাকিস্তানে অভিযান চালাতে চাই। মানেকশ সোজা উত্তর দিয়েছিলেন, বর্ষায় সেখানে যাওয়া মানে সেনাবাহিনীর আত্মহত্যা। বাংলাদেশের ভূ প্রকৃতি এমনই, খালবিল, নদী, কাদামাটি, হাওর আর চর। যে ভূখণ্ডে পদচিহ্ন ফেললে মাটি নিজেই প্রতিরোধ করে। অবসরপ্রাপ্ত ভারতীয় জেনারেল D.K. পালিত তার বই লাইটনিং কনসেপ্টে লিখেছিলেন, বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে কঠিন প্রতিরক্ষা ক্ষেত্র। এটি এক ডিফেন্ডার্স প্যারাডাইস, যেখানে প্রতিটি খালি এক একটি প্রতিরোধ লাইন আর প্রতিটি বাকি এক একটি গেরিলা ঘাঁটি। বাংলাদেশের মানচিত্রে আছে 405টি নদী। ঢাকা শহর 3 নদীর মাঝে বেষ্টিত। পূর্বাঞ্চল ঘেরা পাহাড়, গিরিপথ আর অরণ্যে, যেখানে স্যাটেলাইটও নজর দিতে পারে না। ড্রোন উড়বে কিন্তু ছায়া পড়বে না। এখানে মাটি কাদা কিন্তু ইতিহাস ইস্পাত। এই ভূখণ্ডে যুদ্ধ মানে শুধু যুদ্ধ নয়, এখানে যুদ্ধ মানে বেঁচে থাকার। ইতিহাস বলে বাংলা কখনোই শাসনযোগ্য ভূমি ছিল না। মুঘলরা শতবার চেষ্টা করেছে, ব্যর্থ। সুলতানরাও পারেননি পুরো নিয়ন্ত্রণে আনতে। ব্রিটিশরা টিকে ছিল 200 বছর, কিন্তু শেষ পর্যন্ত তারাও ভয় পেয়েছিল ওই ভূমির জনশক্তিকে। ইতিহাসবিদ জিয়াউদ্দিন বাররানি বাংলাকে বলেছিলেন বুলগাকপুর, অর্থাৎ বিদ্রোহের দেশ। আর ইবনে বতুতা বলেছিলেন এই অঞ্চল প্রাকৃতিকভাবে এমন সমৃদ্ধ যেন স্বর্গ, কিন্তু প্রবেশ মানে জাহান্নাম। এখানে প্রকৃতি শাসনের বিরুদ্ধে, মানুষ প্রকৃতির সাথে একাত্ম। বন্যার সময় নৌকা যুদ্ধ জাহাজ হয় আর কাদা হয়ে ওঠে প্রাচীর। যেখানে সেনা আসে শৃঙ্খল নিয়ে, সেখানে গেরিলা লড়ে অস্তিত্ব নিয়ে। এই অঞ্চলে আলেকজান্ডারও পা রাখেননি। ইতিহাস বলে তিনি বাংলার সীমান্ত ছুঁয়েই ফিরে গিয়েছিলেন পশ্চিমে, কারণ বুঝেছিলেন এই ভূমিতে শাসন নয়, কেবল প্রতিরোধ জন্মায়। ভারতের কিছু উগ্র রাজনীতিক আজও ভাবে বাংলাদেশকে এক নিমিষে দখল করা যাবে। তারা টেলিভিশনে বসে বলে আমাদের সেনা বিশ্বের 4র্থ বৃহত্তম, কিন্তু বাস্তবতা বলছে অন্য কথা। ভারতের সেনাবাহিনীতে প্রায় 13 লাখ সৈন্য। এর অর্ধেকই কাশ্মীর, ছত্তিশগড়, নাগাল্যান্ডে বিদ্রোহ দমনে ব্যস্ত। পাকিস্তান সীমান্তে 5 লাখ, চীন সীমান্তে 3 লাখ, অর্থাৎ বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহারযোগ্য বাহিনী সর্বোচ্চ 2 লাখ। অন্যদিকে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, আনসার পুলিশ সব মিলিয়ে প্রায় 16টি পদাতিক ডিভিশন। জনগণের প্রতিরোধ ক্ষমতা, মাটি আর ভূ প্রকৃতি সব মিলিয়ে এখানে যুদ্ধ মানে আত্মহত্যা। একজন ভারতীয় প্রতিরক্ষা বিশ্লেষক নিজের নিবন্ধে লিখেছিলেন, বাংলাদেশ দখল মানে ভারতের জন্য দ্বিতীয় ভিয়েতনাম। যদি ভারত কখনো বাংলাদেশের দিকে গুলি ছোড়ে, তখন শুধু এক ফ্রন্টে যুদ্ধ হবে না। উত্তরে চীন, পশ্চিমে পাকিস্তান, দক্ষিণ পূর্বে বাংলাদেশ। 3 দিকে জ্বলবে যুদ্ধের আগুন। সবচেয়ে ভয়াবহ হলো শিলিগুড়ি করিডর, যেটিকে বলা হয় ভারতের জরায়ু। মাত্র 22 কিলোমিটার প্রশস্ত এই করিডর যদি বিচ্ছিন্ন হয়, তবে ভারত ভেঙে যাবে 2 ভাগে। বাংলাদেশ ও চীন 2 প্রান্তে বসে আছে সেই করিডরের পাশে। একটি মাত্র মিসাইল, একটি ড্রোন স্ট্রাইক, আর ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলো বিচ্ছিন্ন হয়ে যাবে মূল ভূখণ্ড থেকে। ভারতীয় জেনারেলরাই বলেন, চিকেন নেক হারানো মানে ভারতের মানচিত্র শেষ। আর যদি মণিপুর, নাগাল্যান্ড, আসামের স্বাধীনতাপন্থীরা এই সুযোগে বিদ্রোহ করে, তাহলে ভারতের ভেতরেই শুরু হবে পতনের শৃঙ্খল। বাংলাদেশ এখন আর দুর্বল নয়। ফোর্স গোল 2030 প্রকল্পে সেনাবাহিনী পেয়েছে আধুনিক ট্যাঙ্ক, এয়ার ডিফেন্স রকেট সিস্টেম, চীনের VT-5 ট্যাঙ্ক, WS-22 রকেট লঞ্চার, তুরস্কের বাইরাক্তার TB2 ড্রোন এবং শীঘ্রই আসতে চলছে নতুন ব্যালিস্টিক মিসাইল সিস্টেম। বিমান বাহিনীও বদলে যাচ্ছে। চীন ও পাকিস্তানের সঙ্গে JF-17 ব্লক 3 প্রকল্পে দ্রুত এগোচ্ছে। আরও আলোচনায় আছে J-10C যুদ্ধ বিমান, যা ভারতের সুখোই ও মিরাজের সমান প্রতিদ্বন্দ্বী। একজন বাংলাদেশি প্রতিরক্ষা কর্মকর্তা বলেছিলেন, আমরা যুদ্ধ চাই না, কিন্তু আমাদের প্রস্তুতি এখন আগের চেয়ে অনেক গভীর। বাংলাদেশের ভূখণ্ডই তার প্রতিরক্ষা। এই দেশের প্রতিটি গ্রাম হলো ফ্রন্ট লাইন, প্রতিটি মানুষ এক একটি সেনা। ভারত জানে বাংলাদেশে হামলা মানে মধ্যপ্রাচ্যের মুসলিম বিশ্বের ক্ষোভ ডেকে আনা। তুরস্ক, ইরান, সৌদি আরব সবাই নিন্দা করবে, অর্থনৈতিক বয়কটও করতে পারে। চীন সরাসরি যুক্ত হবে না, কিন্তু তাদের অস্ত্র, গোয়েন্দা সহায়তা, স্যাটেলাইট নজরদারি সবকিছু বাংলাদেশের পাশে থাকবে। আর পাকিস্তান, তারা অপেক্ষা করছে মাত্র সংকেতের। এক ভারতীয় কূটনীতিক একবার বলেছিলেন, বাংলাদেশের যুদ্ধ মানে দিল্লিতে আগুন, কারণ ভারতের অর্থনীতি এখনো ভঙ্গুর। একটি যুদ্ধ মানে বিনিয়োগের ধস, রুপি অবমূল্যায়ন, জ্বালানি সংকট এবং অভ্যন্তরীণ বিশৃঙ্খলা। যুদ্ধ মানে শুধু বন্দুক নয়, যুদ্ধ মানে এক রাষ্ট্রের পতনের প্রস্তাবনা। ভারতের কিছু সমর বিশারদ ইউক্রেন রাশিয়া মডেলের তুলনা টানেন, কিন্তু তারা ভুলে যান রাশিয়া ছিল সুপার পাওয়ার, তবু তারা একক ফ্রন্টেই যুদ্ধে কাঁপছে। ভারত যদি 3 ফ্রন্টে নামে, চীন, পাকিস্তান, বাংলাদেশ, তবে সেটি হবে ইতিহাসের সবচেয়ে বড় আত্মঘাতী সিদ্ধান্ত। এক ভারতীয় সামরিক বিশ্লেষক সম্প্রতি বলেছিলেন, বাংলাদেশের সঙ্গে যুদ্ধ মানে ভারতের ভেতরেই ভারতের পতন। এটা কেবল ভূ রাজনীতির কথা নয়, এটা ইতিহাসের চক্রের কথা। 1971 সালে একবার যারা ভুল করেছিল, তারা এখন আবার সেই ভুলের দিকেই হাঁটছে।
ঢাকা শহর ঘুমিয়ে আছে, কিন্তু এক পুরনো ভবনের ভেতর আলো জ্বলছে। 4 জন মানুষ বসে আছেন একটি বড় টেবিল ঘিরে। দেয়ালে ঝোলানো মানচিত্রে 3টি লাল দাগ, শিলিগুড়ি, মণিপুর, ঢাকা। একজন সামরিক কর্মকর্তা আসতে বলেন, শুধু প্রতিরোধ নয়, এবার সময় এসেছে আঘাতের প্রস্তুতির। আরেকজনের হাতে লাল ফাইল, তাতে লেখা ইস্টার্ন ইমার্জেন্সি অপারেশনাল থিয়েটার ফেজ 1। তিনি ফাইল খুলে বলেন, চিকেন নেক একবার বিচ্ছিন্ন হলে ভারত আর ভারতের মতো থাকবে না। শিলিগুড়ি করিডোর 1 সপ্তাহও টিকবে না। তৃতীয় জন বলেন, কূটনীতিতে আমরা একা নই, চীন নিশ্চুপ, তুরস্ক অপেক্ষায়, পাকিস্তান শুধু সংকেত চায়। চতুর্থ জন চায়ের কাপ নামিয়ে রাখেন, ধীরে বলেন, মধ্যপ্রাচ্য এবার কথা বলবে অর্থনৈতিক ভাষায়। দেয়ালের মানচিত্রে একে একে পিন ঢোকানো হয়। সিলেট, কক্সবাজার, তেতুলিয়া, মোমলা, গ্যাংটক, লাদাখ, প্রতিটি পিন এক একটি সম্ভাব্য আগুন। বাইরে বাজ পড়ে, এক মুহূর্তের জন্য বিদ্যুৎ চমকে ওঠে ঘরটিতে, আর সেই আলোয় মানচিত্রের উপর লাল রেখাগুলো রক্তের মতো জ্বলে ওঠে। একজন কাপা গলায় বলেন, এই যুদ্ধ কেবল আগ্রাসন ঠেকানোর নয়, এটা হবে মানচিত্র বদলের যুদ্ধ। সবাই চুপ, কেবল দূরে কোথাও ভোরের আজান ভেসে আসে। দিল্লির আকাশে তখনও রাত, কিন্তু ঢাকায় সূর্য উঠছে ধীরে, লাল আলো ছুঁয়ে যাচ্ছে পতাকার লাল বৃত্তে, যেন বলে দিচ্ছে বাংলাদেশ দখল করা যায় না, বাংলাদেশ শুধু জেগে ওঠে।